নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখেছিলেন, হাজার শব্দ মাথায় ছিল, হাজার শব্দ বুকে। তবে বঙ্গ রাজনীতির আকাশে বাতাসে অবশ্য হাজার নয়, একটা শব্দই ঘুরে ফিরে আসছে, যেটা আজও আধ ঘন্টায় 7 বার ফিরে এলো প্রধানমন্ত্রীর ভাষণে। সন্দেশখালী। রাজ্যে প্রথম প্রচার সভা থেকেই সন্দেশখালী সহ একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। সেই নিয়েই এই অনুষ্ঠানে আমাদের প্রথম প্রশ্ন। প্রচারে রাজ্যে এসে নরেন্দ্র মোদীর মুখে আধ ঘন্টায় 7 বার সন্দেশখালী। বললেন, মা বোনেদের সঙ্গে যা হয়েছে তার বদলা নেবেন তো? চোটের জবাব দিতে হবে ভোটে। উন্নাও হাতরাস প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণে তৃণমূল। তাহলে লোকসভা ভোটে তৃণমূলের বিরুদ্ধে মূল ইস্যু হতে চলেছে সন্দেশখালী। দ্বিতীয়, কিছু লোকের ভোট কি সন্দেশখালীর নির্যাতিতা মহিলাদের থেকেও আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ? লজ্জা হওয়া উচিত। সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ প্রধানমন্ত্রী। নারী দিবসের আগের দিন পাল্টা কলকাতার রাজপথে নামছেন মুখ্যমন্ত্রীও। শেষমেশ মহিলাদের মন জিতবে কোন পক্ষ? তৃতীয় প্রশ্ন, সন্দেশখালীর পর ইন্ডিয়া জোটের নেতারা গান্ধীজির 3 বাঁদরের মতো চোখ মুখ কান বন্ধ করে বসে আছে। মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাওয়ার হিম্মত নেই বাম এবং কংগ্রেসে। তীব্র আক্রমণ নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই আক্রমণের পর কি বলবেন রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরিরা? চতুর্থ প্রশ্ন, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্রের পদ থেকে আচমকা ইস্তফা কুণাল ঘোষের। বললেন, দলে আমি মিসফিট। মমতা অভিষেককে হোয়াটসঅ্যাপ করে জানালেন পদত্যাগের সিদ্ধান্ত। ভোটের আগে কুণালের এই সিদ্ধান্তে কতটা অস্বস্তিতে শাসক শিবির? পঞ্চম প্রশ্ন, সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির লোক। উত্তর কলকাতায় 2 জন বিজেপি প্রার্থী, একজন ঘাসফুলের, একজন পদ্মফুলের। দলীয় পদ ছেড়ে লোকসভায় দলের নেতাকে তীব্র আক্রমণ কুণাল ঘোষের। কোন পক্ষ নেবে দলের শীর্ষ নেতৃত্ব? তবে শুরুতেই আজ দেখাবো সন্দেশখালী নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রীর। আবার বলছি, 30 মিনিটে 7 বার। দেখুন। टीएमसी के नेता ने संदेशखाली में बहनों बेटियों के साथ दुस्साहस की सारी हदें पार कर दी। क्या ऐसी टीएमसी को माफ करेंगे? ऐसी टीएमसी को माफ करेंगे? क्या माताओं बहनों के साथ जो हुआ है उसका बदला लेंगे कि नहीं लेंगे? लेंगे कि नहीं लेंगे? আপনি দয়া করে কুমিরের চোখের জল ফেলবেন না। লোকসভা ভোটের মুখে বাংলায় প্রথম প্রচার সভায় সন্দেশখালী ইস্যুতেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। তার আধ ঘন্টার বক্তব্যে 7 বার উঠে এলো সন্দেশখালীর নাম। हर चोट का जवाब वोट से देना है। ভারতবর্ষের মহিলারা আজকে নরেন্দ্র মোদীর হাতে নিরাপদ নয়। সন্দেশখালী প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ প্রশ্নও ছুড়ে দেন নরেন্দ্র মোদী। आज बंगाल की जनता यहाँ के मुख्यमंत्री दीदी से पूछ रही है, क्या कुछ लोगों का वोट आपके लिए संदेशखाली की पीड़ित महिलाओं से भी ज्यादा अहम हो गया है? अरे शर्म आनी चाहिए। উন্নাও হাতরস তখন প্রধানমন্ত্রীর মনে পড়ে না, এখন প্রধানমন্ত্রীর মনে পড়ছে। আবার মুখ্যমন্ত্রীর সন্দেশখালী মনে পড়ে না, আরেকটা জায়গায় মনে পড়ে। मां, माटी, मानुष, ये इसके ढोल पिटने वाली टीएमसी ने संदेशखाली की बहनों के साथ जो किया है वो देखकर पूरा देश दुखी है, आक्रोशित है। राजा राम मोहन राय की आत्मा आज जहां भी होगी इन लोगों के इन कारनामों के लेकर के अत्यंत दुखी हुई होगी, क्योंकि इन्होंने संदेशखाली में जो किया, राजा राम मोहन राय उनकी आत्मा आज रोती होगी। রামমোহন রায় লিখেছিলেন, মনে করো শেষের দিন সে ভয়ঙ্কর, অন্যে বাক্য কবে কিন্তু তুমি রবে নিরুত্তর, অতএব সাবধান, ত্যাজ দম্ভ অভিমান, বৈরাগ্য অভ্যাস করো সত্যেতে নির্ভর। রাজনীতিতে কার শেষ কার শুরু তার উত্তর লোকসভা ভোটের ফলাফলেই মিলবে।
শিবাশিস মৌলিক, অর্ণব মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। দেখুন, আমি দেবাংশু ভট্টাচার্যকে দিয়ে শুরু করব, তার কারণ প্রধানমন্ত্রী আধ ঘন্টায় 7 বার সন্দেশখালি বলতে পারেন, কিন্তু দেবাংশু খুশি, তার কারণ দেবাংশু লিখেছে 2021 সালে প্রতি মিনিটে একবার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলতেন প্রধানমন্ত্রী। এখন তৃণমূল কংগ্রেসের কথা বলছেন, তৃণমূল কংগ্রেসের নাম নিচ্ছেন, কিন্তু অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিচ্ছেন না। কিন্তু কথা হলো দেবাংশু, প্রধানমন্ত্রীর ভাষণ শেষ হতে না হতে যিনি প্রেস কনফারেন্স করতেন তার নাম কুণাল ঘোষ, এবং আজকে প্রেস কনফারেন্সের বদলে দলীয় দুটো পদ ছেড়ে তার একটা টুইট এসেছে। সেই টুইটটাতে সরাসরি, আবার বলছি, এই কুইজের উত্তর দেওয়ার জন্য কোনো পুরস্কার নেই, তার কারণ তারপরে এবিপি আনন্দে তিনি আক্রমণের লক্ষ্য একেবারে নাম করে স্পষ্ট করে দিয়েছেন। কুণাল ঘোষ লিখছেন, নরেন্দ্র মোদী বাংলার মাটিতে একরাশ কুৎসা করে গেলেন, যুক্তিতে তাকে ধুয়ে দেয়া যায়, কিন্তু ঘটনা হলো তার কড়া সমালোচনার মূল দায়িত্ব যাদের, দুটি আলাদা বিরোধী দলের লোকসভার নেতারা তো প্রধানমন্ত্রীরই লোক, এদের সঙ্গে বিজেপির যোগাযোগ, দুজনকে দুভাবে ব্যবহার করেন মোদী। একজনকে রোজ ভ্যালি থেকে বাঁচিয়ে গলায় বকলস পরিয়ে রেখেছেন। আমি ঠিক এইখানে দেবাংশুর কাছে যাব। দেবাংশু তারপরে সাক্ষাৎকারে পরিষ্কার তার ক্ষোভের লক্ষ্য তার দলের মধ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, দলের যিনি গতকাল রাত অবধি রাজ্য সাধারণ সম্পাদক এবং দলীয় মুখপাত্র ছিলেন, তিনি যদি বলেন যে এইভাবে বিজেপি বা নরেন্দ্র মোদীর দলের লোকেরা দলের মধ্যে বসে থাকে, তাহলে তো সেটিং বলতে বিরোধীদের আরও সুবিধা হবে। দেখুন, এরকমই কিছু কথা বিজেপির আপনার প্রাক্তন সভাপতি তথাগত রায় এরকম প্রচুর কথা বলেছেন, এবং ঘটনাচক্রে ভারতীয় জনতা পার্টির তিনি এখনও সদস্য। আমাদের বক্তব্যের জায়গা আছে, দেখুন, কুণালদা আমাদের সিনিয়র নেতা, উনি যার সম্পর্কে বলছেন তিনিও আমাদের দলের সিনিয়র নেতা, এবং কুণালদার এই বক্তব্য এবং তার যে রেজিগনেশন তিনি দিয়েছেন সেই সম্পর্কে আমাদের দল ইতিমধ্যে, আমাদের দলের উচ্চ নেতৃত্ব যারা, তারা এই বিষয়টা সম্পর্কে দেখছেন। এর বাইরে গিয়ে আমি কোনো রকম কথা এই বিষয়ে বলতে রাজি নই। দলের নেতৃত্ব দেখছেন এবং তিনিও দলের সিনিয়র নেতা, সুদীপ বন্দ্যোপাধ্যায় সিনিয়র নেতা, এই নিয়ে দল দেখছেন এবং দল অনুষ্ঠানের একটা পর্বে, শেষ পর্বে কিন্তু এটা আলোচনায় আসবে। হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে যে, যাক, আমার সৌভাগ্য শেষেরটা শুরুতে আবার চলে এলো। আমি যেটা বক্তব্য সেটা হচ্ছে, দেখুন, আমি মমতা বন্দ্যোপাধ্যায় কথাটা কেন বললাম, কারণ 2021-এর নির্বাচনে আপনাদের প্রত্যেকের মনে আছে যে দিদি ও দিদি এরকম যে টোন করা, এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে ব্যক্তিগত স্তরে গিয়ে আক্রমণ করা, বিজেপির প্রত্যেকটা নেতা ইনক্লুডিং নরেন্দ্র মোদীও সেটা প্রচুরবার করেছিলেন। আমাদের বক্তব্য হচ্ছে সেটা নিয়ে বাংলার মানুষ যে উত্তরটা তাদেরকে দিয়েছিল 2021-এর নির্বাচনে, সেটা থেকে নরেন্দ্র মোদী কোথাও গিয়ে শিক্ষা নিয়েছেন বলে আমাদের মনে হচ্ছে। সেই কারণে গিয়ে উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আর পার্সোনালি ডাইরেক্ট আক্রমণের পথে হাঁটছেন না। দেবাংশু, কিন্তু নরেন্দ্র মোদী যিনি রাজনৈতিক বিরোধী, দলের মধ্যে থেকে কেউ যদি বলেন যে দলের নেতা নরেন্দ্র মোদী, তাকে অ্যাকচুয়ালি নরেন্দ্র মোদীর লোক, তাহলে তো সংশয়টা ঘনীভূত হয় যে সেটিংয়ে চলছে কিনা, গড়াপেটা কিনা। দেখুন, আমার বক্তব্য হচ্ছে যদি সেটিংয়ের গল্প হতো, কুণাল ঘোষের বক্তব্যের ভিত্তিতে আপনি যদি সেটিংয়ের গল্প করেন, আমি বলছি না, কুণাল ঘোষ সন্দেহটা বলছেন এবং দাবি করছেন, আমি এটাই বলছি, কুণাল ঘোষ কি তৃণমূল কংগ্রেসের 22টা এমপিকে নিয়ে এই কথা বলেছেন? যদিও 22 নয়, শিশির অধিকারী এরা চলে গেছেন, যাকে নিয়ে বলেছেন তিনি লোকসভায় দলনেতা। আমি বুঝতে পারছি সুমনদা, সেটিং ইত্যাদির তত্ত্বগুলো এই কদিন আগে পর্যন্ত টেলিভিশন চ্যানেলে এসে কংগ্রেসের যে নেতা সবচেয়ে বড় বড় করে চিৎকার করে বলতো, তিনি আজ থেকে আর বলবেন না এই তত্ত্বটা ভুল ছিল। ফলে স্বাভাবিকভাবে এই সেটিং তত্ত্ব এবং বিরোধীরা যে বক্তব্যগুলো রেখে আসছে, আস্তে আস্তে যারা ট্রোজান হর্স বলতো দেখা যাচ্ছিল তারাই ট্রোজান হর্স হয়েছিল। ফলে স্বাভাবিকভাবে এই তত্ত্ব মানে খারিজ হয়ে যাচ্ছে। কিন্তু আমার বক্তব্যের জায়গাটা যেটা হচ্ছে সুমনদা, সেটা হচ্ছে যে আমি যে কথাটা প্রধানত বলতে চাইছি, নরেন্দ্র মোদী যে বক্তব্যগুলো আজকে রেখেছেন সেই জায়গা থেকে আমরা একটা কথাই বলতে পারি, আজকে ব্রিগেডে এসে তিনি বক্তব্য রাখলেন 5 বছর আগে লোকসভা নির্বাচনের আগেও তার বক্তব্য। তৃণমূলের 34টা সাংসদ ছিল সেই সময়, আজকে তৃণমূলের 22টা সাংসদ। তৃণমূলের আসন সংখ্যা কমেছে, কিন্তু পরিবর্তন যেটা হয়ে গেছে নয়, দুর্নীতির যে তালিকা দিয়েছেন তাতে তালিকা আরো দীর্ঘ হয়েছে। হ্যাঁ, কিন্তু দুর্নীতির তালিকা তিনি দিয়েছেন, অথচ নরেন্দ্র মোদীর আগের বক্তার নাম ছিল শুভেন্দু অধিকারী, যিনি নরেন্দ্র মোদীকে স্বাগত ভাষণ জানিয়েছেন। নরেন্দ্র মোদীরই পার্টি কেয়াদিরা তখন মনে হয় বিজেপিতে প্রেস কনফারেন্স করে শুভেন্দু অধিকারীকে নারদার ঘুষখোর বলেছিলেন। তো তিনি আজকে নরেন্দ্র মোদীকে স্বাগত জানাচ্ছেন পশ্চিমবঙ্গে, আসামে তিনি যখন মিটিং করতে যাবেন স্বাগত জানাবেন হেমন্ত বিশ্ব শর্মা। তো দুর্নীতি নিয়ে তো বলবেনই। ওই অশোক চৌহান, কংগ্রেসের নেতা, যাকে কদিন আগে পর্যন্ত জেলে ঢোকাবেন করছিলেন, তিনি এখন বিজেপির নেতা। সমস্ত জায়গায় আপনি দেখুন না। ফলে দুর্নীতি নিয়ে নরেন্দ্র মোদী বেশি কথা না বলাই ভালো, তিনি খুব ভালো মতো জানেন। আমি কি আর কাছে যাব, কিন্তু একটা জিনিস আজকে নরেন্দ্র মোদী বলেছেন 2024-এ লোকসভা ভোটের ফলের
পর থেকে 2026-এ তৃণমূল সরকারের পতনের কাউন্টডাউন শুরু হয়ে যাবে, এই পর্যন্ত বোঝা গেল। কিন্তু পাশাপাশি দাবি করছেন যে সংখ্যালঘু মানুষ তৃণমূলকে এই লোকসভা নির্বাচনেও আর ভোট দেবে না, এবং এই যে মুসলিম ভোট ব্যাংক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গর্ব, সেটা চুরমার হয়ে যাবে। এ রাজ্যের বাস্তব পরিস্থিতি কি এখনও সেটা বলছে? আপনার প্রশ্নের উত্তরটা আমি পরিসংখ্যান দিয়ে অবশ্যই দিতে পারি সুমন, কিন্তু তার আগে একটা ঘটনার কথা বলি। গত পরশুদিন জগদ্দল বিধানসভায় আমাদের তো মণ্ডল ভাগ করা থাকে, আপনি জানেন, 3 নম্বর মণ্ডলে সেখানে শঙ্করপুর বলে একটা গ্রাম, একদমই সেটা সংখ্যালঘু গ্রাম। সেখানে একটা মাইনর মেয়ে মূক ও বধির, তাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করছিল। তিনি বাচ্চাটা মেন্টালি আনস্টেবল, ধর্ষণ করছিল একজন 70 বছরের বৃদ্ধ, এবং তাকে কেউ ছুঁতে পারেনি একটাই কারণে, সে লোকাল পঞ্চায়েত সমিতির ভাগ্নে হন। সেই কারণে গ্রামের মানুষরা তারা দীর্ঘদিন ধরে থানায় গেছে, পুলিশের কাছে কমপ্লেন করেছে। পরবর্তীকালে তারা আমাদের ডাকে, আমি নিজে ব্যক্তিগতভাবে গেছিলাম সেখানে, এবং সেখানে মানুষ, ওই বাচ্চাটার ঠাকুমা যিনি ছিলেন, তিনি জড়িয়ে ধরে বলছে আমরা বিচার চাই এবং ওই খুনির শাস্তি চাই। আমি কোনো রাজনীতিকরণ করতে চাইছি না, কারণ আমি একজন নারী, আমি একজন সন্তানের মা। কিন্তু এই যে শুধুমাত্র সংখ্যালঘুকে ভোট ব্যাংক ভাবা, শুধুমাত্র তাদের কাছ থেকে একটাই দাবি, ভোট দাও, তোমার জন্য আমি কিছু করব না, তুমি আমাকে খালি ভোট দাও, তোমার জন্য আমার কোনো রকম উন্নয়ন নেই, কোনো রকম উন্নতি নেই, খালি তোমাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করব। দেবাংশু বলছে নরেন্দ্র মোদী ভয় পেয়েছেন, ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাও মুখে আনেননি, তৃণমূল বলছে। দেখুন, একটা কথা বলবো, যে একটা তৃণমূল মানেই মমতা, মমতা মানেই তৃণমূল, এটা তো সবাই বলে, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এটা নিয়ে আমি আর কি বলবো। নরেন্দ্র মোদীজি যেটা স্পষ্ট করে বলে দিয়েছেন, এই যে সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে একাধিপত্য তিনি চালিয়ে এসেছেন, গর্ব করে বলেছেন আমার দুধের গাই, আমি দুধের গাই, আমার দুধ দেয়, কিন্তু এই দুধটা নিয়ে এই ছানাটা কাটিয়ে তাদের তো মিষ্টি দিতে হবে। যেটা প্রধানমন্ত্রী করেছেন, প্রধানমন্ত্রী যে কোনো প্রধানমন্ত্রী প্রকল্পে তিনি দেখেন না যে রহিমানা রেখা, তিনি নাম ধাম, তার রাজনৈতিক রং বা তার জাত না দেখে প্রত্যেককে প্রকল্পে সুবিধা দিচ্ছেন। এই কথাটাই তো বলেছেন, একটা খুব সহজ কথা। শুধুমাত্র এই জাতি ভেদে করা, এই জায়গাটায় অমুক আছে, ওই জায়গাটায় অমুক আছে, আমি শুধুমাত্র অমুক দিনে আমার তাদের জন্য আমি কথা বলবো, তাদের জন্য আমার হৃদয় কাঁদবে, কিন্তু তাদের থেকে ভোট নেব, সুবিধা দেব না, এই জায়গাটাই নরেন্দ্র মোদী ভাঙতে চায়। আমি বলি দুটো কথা। প্রথম কথা হচ্ছে, আমাদের কেয়াদি বললেন যে সংখ্যালঘুদের শুধু ভোট নেবো, আমি বলছি লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, যাবতীয় যা প্রকল্প আছে আমাদের রাজ্যে সংখ্যাগুরু নির্বিশেষে নয়, বরঞ্চ নরেন্দ্র মোদী সংখ্যাগুরু হিন্দুদেরকে বলেন আমি তোমাদের হৃদয় সম্রাট, আমাকে ভোট দাও। কিন্তু দুঃখের বিষয়, চিৎকার করে জয় শ্রীরাম 4 বার বললেও গ্যাসের দাম 1200 টাকাই দিতে হয়, ওটা 450 আর পাওয়া যায় না। দুঃখের বিষয়, কেরোসিন তেল পাওয়া যায় না। কিন্তু না, উজ্জ্বলা গ্যাস একবার দিয়ে দিন, সিস্টেম তুমি জানো না, উজ্জ্বলা গ্যাসে শুধু কানেকশন দিতে হয়, তারপরে 1200 টাকা দিয়ে গ্যাসটা কিনতে হয়। একদম তাই। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আরে একবার সিলিন্ডার দেয়, তারপরে দেয় না, তারপরে সাবসিডাইজ রেটে। আর ভাই বলছি তো সাবসিডাইজ বেশ সিস্টেম শুনলে আজকে আবার, বিশেষ করে আজকের দিনে আমার মনে হচ্ছে কুণাল ঘোষের সেই কথা যে দলের সিস্টেমে আমি মিসফিট। কিন্তু আমি সেদিকে যাব না, আমি সরাসরি আবার প্রধানমন্ত্রীর মঞ্চে যাব, যেখান থেকে প্রধানমন্ত্রী বললেন যে সন্দেশখালির পর ইন্ডিয়া জোটের নেতাদের অবস্থা ওই গান্ধীজির 3টে বাঁদরের মতো, যারা চোখ, মুখ এবং কান বন্ধ করে বসে আছে। মুখ্যমন্ত্রীর কাছ থেকে বাম এবং কংগ্রেসের জবাব চাওয়ার হিম্মত নেই। কি বলেছেন, তার উত্তরে বাম কংগ্রেস কি বলছে, তৃণমূলই বা কি বলছে, পাশাপাশি इंडी गठबंधन के बड़े बड़े नेता संदेश खाली पर आंख, कान, मुंह, गांधी जी को जो 3 बंदर थे ना, उन 3 बंदरों की तरह आंख, कान, नाक, मुंह सब ये बंद करके बैठे हैं। লোকসভা ভোটের মুখে বাংলায় প্রথম প্রচার সভা থেকে বিরোধীদের দিকে সন্দেশখালী বাণ ছুড়লেন নরেন্দ্র মোদী। কেন ইন্ডিয়া জোটের প্রধান শরিক কংগ্রেস সন্দেশখালী নিয়ে মুখ খুলছে না, এই প্রশ্ন করতে গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের একটি মন্তব্যকে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী মোদী। সম্প্রতি সন্দেশখালী নিয়ে প্রশ্নের উত্তরে খার্গে বলেন, ওখানে প্রায়শই এসব চলতে থাকে, একদিকে কংগ্রেস পার্টির লোক, একদিকে কমিউনিস্ট পার্টির লোক, আরেকদিকে টিএমসি। এই নিয়ে বেশি কিছু বলবো না, মহিলাদের ওপর অত্যাচারের নিন্দা করছি, এটা নিয়ে তো আমরাও লড়ছি। স্বাধীনতার পর মহিলাদের কেউ যদি ভোটিং পাওয়ার দিয়ে থাকে, তা কংগ্রেস দিয়েছে। लेफ्ट और कांग्रेस ने यहां की सरकार से, यहां के मुख्यमंत्री से
जवाब मांगने की हिम्मत की क्या? इन लोगों से संदेश खाली की इन बहनों की तरफ एक नजर देखा भी नहीं गया। और आपने देखा है कांग्रेस के राष्ट्रीय अध्यक्ष ने क्या कहा? अरे छोड़ो, बंगाल में तो ये सब कुछ चलता रहता है। क्या ये बंगाल का अपमान है कि नहीं है? बंगाल की महान परंपरा का अपमान है कि नहीं है? এদিকে ভোটের মুখে সন্দেশখালী ইস্যুতে যখন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন নরেন্দ্র মোদী, তখন কি ড্যামেজ কন্ট্রোলের লক্ষ্যেই 7ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের আগের দিন পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়? जब संदेश खाली की बहनों ने अपनी आवाज बुलंद की, ममता दीदी से मदद मांगी, उन्हें बदले में क्या मिला? मुख्यमंत्री दीदी ने, बंगाल सरकार ने टीएमसी के नेता को बचाने के लिए जो भी कर सकते थे पूरी शक्ति लगा दी। टीएमसी का ये अपराधी नेता करीब करीब 2 महीने तक फरार रहा। कोई तो होगा ना जो उनको बचाता होगा। क्या ऐसी टीएमसी को माफ करेंगे? ऐसी टीएमसी को माफ करेंगे? क्या माताओं बहनों के साथ जो हुआ है उसका बदला लेंगे कि नहीं लेंगे? लेंगे कि नहीं लेंगे? মণিপুরে কি করেছেন আপনি? আজকে কোথাও তো আপনি কিছু ব্যবস্থা নেননি, বরং আপনার পার্টির যারা মহিলাদের উপর অত্যাচার করেছে, ধর্ষণ করেছে, খুন করেছে, জেল হয়েছে, তাদের জেল থেকে বার করে গলায় মালা পরিয়ে শাঁখ বাজিয়েছেন মোদি সাহেব আপনি। আপনার মুখে এই সব মহিলা নিগ্রহের কথা মানায় না। 7 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল শুরু হবে কলেজ স্ট্রিট থেকে। এরপর বউবাজার, ওয়েলিংটন মোড়, এসএন ব্যানার্জি রোড হয়ে শেষ হবে ধর্মতলায়। শিবাশিস মৌলিক, সমীরণ পাল ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। নরেন্দ্র মোদীর জবাব বামেদের তরফে শতরূপ তো দেবেই, কিন্তু তার আগে দুটো অংশ। শতরূপ এক হচ্ছে যে রাজনীতি বড় বিচিত্র। একদিকে রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করছেন, বেরিয়ে বলছেন গল্প হয়েছে, তৃণমূল বলছে পুরোটা প্রোটোকল, আর তোমরা বলছো সেটিং। আবার একই দিনে গতকাল রাতেও যিনি রাজ্য সাধারণ সম্পাদক এবং পার্টির মুখপাত্র ছিলেন তিনি লিখছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির লোক। আমি বলছি শিগগিরই এরম দিন আসছে যে ভোট আসতে আসতে সবার গুলিয়ে যাবে কে কোন দলে আছে আর কোন দলের হয়ে বলছে। সুমনদার, একটা রাজ্যে যখন প্রধানমন্ত্রী আসেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার দেখা হওয়াটাকে নিয়ে ফেসবুকে মিম তৈরি হতে পারে, যাকে ব্যঙ্গ বিদ্রুপ হতে পারে, কিন্তু দেখা হয়েছে মানেই যে সেটিং, বা আজকের পৃথিবীতে কারোর সাথে কারো সেটিং করার জন্য তাকে দেখা করে মিটিং করতে হয় মিডিয়াকে রেখে, এমন নয় ব্যাপারটা। এটা আমরা বললে শুধু শুধু লোক হাসানো হবে, কিন্তু আবার এইটাও ঘটনা যে দেখা না করেও অনেকভাবে সেটিং করা যায়। কুণাল ঘোষ আজকে যে কথাটা বলেছেন, আজকে আমার জীবনে একটা চরম পরিতাপের দিন। বসন্তবেলা কুণাল ঘোষকে নিয়ে এখন আলোচনা করতে হবে, কিন্তু যাই হোক, কুণাল ঘোষ যে কথাটা বলেছেন এটা আজকে কুণাল ঘোষ প্রথম বলছেন এমন না। আমি তোমাকে মনে করাই, তাপস রায়ের মতো নেতা কুণাল ঘোষের মতো সে জেল খাটা লোক কিন্তু নয়, বা কুণাল ঘোষের মতো কখনো মমতা ব্যানার্জিকে চোর বলা, না না ব্যক্তিগত আক্রমণ ঘটনা তো ইয়েতে। কিন্তু আমি বলছি যে ধরো মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো চোর বলেছেন, কখনো সাধু বলেছেন এমন নেতা নয়। চূড়ান্ত দুর্দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা লোক তাপস রায়, তিনিও তোমার মনে থাকবে 7-8 মাস আগে বলেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক অভিযোগ যে লোকসভায় আমরা বলি বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করছি, লোকসভায় আমাদের লড়াইয়ের যে ফেস যে লোকটা সে হচ্ছে মোদির 1 নম্বর স্টুজ, সে হচ্ছে বিজেপির 1 নম্বর স্টুজ। আর আবার আমি বলি, দেবাংশু এখানে অনেকগুলো কথা বললো, ও কৌস্তবকে রেফার করলো নাম না করে। আচ্ছা, সন্ময় বন্দ্যোপাধ্যায় যাকে একদিন ধরে আমরা দেখতাম পশ্চিমবাংলার বিজেপির প্রপাগ্যান্ডা মেশিনারির ইউটিউব সাব কমিটির চেয়ারম্যান, সন্ময় বন্দ্যোপাধ্যায় কদিন আগে কি লিখলেন সেই ফেসবুকের পোস্ট আমার কাছে এখনও রয়েছে, এবং এখনও যে উনি বিজেপি বিরোধী এমন নন, তিনি লিখেছেন বিল্লবাল ভট্টাচার্যকে সরিয়ে দেওয়া হচ্ছে কোর্ট থেকে, মানে হাইকোর্টে, তার একমাত্র কারণ হচ্ছে লোকটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়ছিলেন, তাই RSS এর ভেট এটা অগ্নিকন্যাকে, এটা সন্ময় বন্দ্যোপাধ্যায় বলেছেন। সুতরাং সুমনদা, গরিবের কথা বাসি হলে ফলে, আমি দেখছি গরিবের পার্টির কথা আরও বেশি বাসি হলে ফলে। যে কথা আমরা এতদিন ধরে বলে আসছি, আজকে
বাস্তব অভিজ্ঞতার সাথে সেটা মিলছে কি মিলছে না তোমরা বিচার করো। আমি মোদির এই বক্তব্য সম্পর্কে 2-3টে কথা বলি। গান্ধীজির 3টে বাঁদরের কথা বললেন, আমার ধারণা গান্ধীজি আজ বেঁচে থাকলে খুব খুশি হতেন এটা দেখে যে গান্ধীজির 3টে বাঁদরের কোয়ালিটি একজন প্রধানমন্ত্রীর মধ্যে চলে এসেছে। উনি দেখেনও না, শোনেনও না, কিছু বলেন না। আমি ওনাকে ব্যক্তিগতভাবে কিছু বলিনি, কিন্তু কোয়ালিটির কথা বলেছি। আমি একটা কথাটা আমি এই কারণে বলছি, সুমন দা এক সেকেন্ড, আমি মাঝখানে কে দিই তোমার মাঝখানে বলিনি, তোমার হিটলারকে তুমি গালাগাল দিলে কিন্তু তোমার বিজেপি তাড়িয়ে দেবে, আরএসএস কিন্তু হিটলারের ভক্ত, ছেড়ে দাও আরএসএস তাড়িয়ে দেবে। সুমন দা আমি ইন্টারাপ্ট করিনি কে দিই, তুমি আমায় বাধ্য করো না পরের বার করতে। আমি একটা কথা বলি সুমন দা, বৃন্দা কারাত ইন্ডিয়া জোটের নেত্রী সন্দেশখালীতে গেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে চূড়ান্ত আক্রমণ করেছেন। এটা আমি এবিপি আনন্দের পর্দায় দেখেছি। আমি এবিপি আনন্দকে বিশ্বাস করবো নাকি আমি আজকে প্রধানমন্ত্রীর ভাষণকে বিশ্বাস করবো? অধীর চৌধুরী ইন্ডিয়া জোটের নেতা, অধীর চৌধুরী সন্দেশখালী গেছেন, পুলিশের দ্বারা বাধা পেয়েছেন, ওখানে রাস্তায় বসে পড়েছেন, বিক্ষোভ করেছেন, নওশাদ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়েছে। তুমি অধীর চৌধুরীর কথা বলছো, আমি আপত্তি করছি না। আমার প্রশ্ন, রাহুল গান্ধী একটা আধখানা শব্দ সন্দেশখালী নিয়ে লেখেননি, 1 নম্বর। 2 হচ্ছে সীতারাম ইয়েচুরি কিছু বলেছেন, আমি তো দেখিনি সীতারাম ইয়েচুরি সন্দেশখালী নিয়ে। হ্যাঁ সুমন দা, প্রথম কথা তোমরা গেছো, রোজ যাওয়ার চেষ্টা করেছো, নেজাটে তোমাদের আটকে দিয়েছে, তো দেখেছি কোনো অসুবিধা নেই এটা নিয়ে। তুমি নিশ্চয়ই আমি বলি ঠিক, আমি কাইন্ডলি উত্তরটা দিই। আমি যে কারণে বৃন্দা কারাতের নামটা বলেছিলাম, আমাদের পার্টিতে কিন্তু সীতারাম ইয়েচুরি হয়তো আজকে সম্পাদক, কিন্তু একজন পলিট ব্যুরো মেম্বার। তুমিও খুব ভালো করে জানো, আমার থেকে বেশি ভালো করে জানো, বৃন্দা কারাত আর সীতারাম ইয়েচুরির মধ্যে এভাবে ডিমার্কেট করা যায় না। পার্টিকে রিপ্রেজেন্ট করার প্রশ্নে আমাদের পার্টিতে, আমাদের ল্যাম্পপোস্টের পার্টি নয়। ঠিকই, কিন্তু প্রধানমন্ত্রীর স্পিচটা দেখোনি, বলছেন ইন্ডি জোটে যারা বসেন, ইন্ডি জোটে কি সীতারাম ইয়েচুরি বসেছেন, অধীর চৌধুরী বসেন না, লোকসভার বিরোধী দল নেতা না উনি? আমি বলছি প্রধানমন্ত্রী, দেখো আমি এখানে কংগ্রেস, আমি তোমার একটা কথা বলি, সৎভাবে একটা কথা বলি। মিটিং এর ভেন্যু, মিটিং এর লোকেশন উল্লেখ করে যে এই ইন্ডিয়া জোটে যারা বসেন তারা চুপ কেন? লোকেশনকে ইন্ডিকেট ভেন্যু মেনশন করেছেন, উনি যে ভেন্যুকে মেনশন করেছেন সেই ভেন্যুতেই অধীর চৌধুরী বসেন। উনি বলেছেন, আমি বলছি রাহুল গান্ধী বললে আমি সিপিআইএম এর একজন কর্মী হিসেবেও খুশি হতাম, কিন্তু আমি তোমায় বলছি প্রধানমন্ত্রী আজ যে কথাটা বললেন, অধীর চৌধুরী কবে ইন্ডিয়া জোটের মিটিং এ বসেছেন? সব ইন্ডিয়া জোটের বৈঠকে থাকেন অধীর চৌধুরী। কি বলছো? কেন পাটনায় ব্যাঙ্গালোরে লোকসভার বিরোধী দল নেতা অধীর চৌধুরী থাকবে না কেন? মল্লিকার্জুন খাড়গে থাকেন, সোনিয়া গান্ধী থাকেন, রাহুল গান্ধী থাকেন, অধীর চৌধুরী থাকেন, দেখেছেন তো? আমি জাস্ট আর দুটো কথা বলি। কেয়াদির একটা কথার সাথে আমি একমত, যে উনি কেয়াদি একটা কথা বললো, রহিমানা রেখা, রহিমানা রেখা, না না আমিও কিন্তু ক্যামেরাতে, আমি তো বৈঠকে যাই না, আমার ভুল হলে আমিও মিলিয়ে দেখো, তোমরাও দেখো, বাট এনিওয়ে রহিমানা রেখা, তার মধ্যে নরেন্দ্র মোদী ডিফারেন্সিয়েট করেন না ধর্ষণের প্রশ্নে একটা অবস্থান নেওয়ার ক্ষেত্রে, একদম ঠিক কথা। বিলকিস বানু মুসলিম ছিল, তার ধর্ষকদেরকেও ছেড়েছেন। আবার উন্নাওয়ের মেয়েটি ভিকটিম যে সে হিন্দু ছিল, তার ধর্ষকদেরকে জাতীয় পতাকা দিয়ে অভিনন্দন জানিয়েছেন। মোদী ডিমার্কেট করেন না, ধর্ষকদেরকে মাথায় তোলার কাছে যাব। কিন্তু আবার বলে দেবো যে ইন্ডিয়া জোটের মিটিং এ বিশ্বাস করুন, রাহুল গান্ধীকে দেখেছি, সোনিয়া গান্ধীকে দেখেছি, সীতারাম ইয়েচুরিকে তো দেখেইছি, মল্লিকার্জুন খাড়গেকে দেখেছি, অধীর রঞ্জন চৌধুরীকে আমি অন্তত দেখিনি। 10 সেকেন্ড উত্তর দেবো। বিলকিস বানু নিয়ে বললো, কিন্তু শতরূপ কখনো শাহবানু নিয়ে বলে না। কিন্তু সুমন, শাহবানু একজন নারী এবং তার যে অধিকার 3 তালাক থেকে মুক্তি, সেটা নিয়ে কিন্তু শতরূপ বা শতরূপের দল বা ইন্ডি জোটের অন্যান্য শরিকরা তারা কিন্তু কিছু বলে না। আমি 10 সেকেন্ড পেয়েছি, আমি 10 সেকেন্ড উত্তর দিই। প্রথম কথা হচ্ছে 3 তালাক সুপ্রিম কোর্ট ওটাকে অ্যাবলিশ করার আগে এই বৃন্দা কারাতের নেতৃত্বেই বা সারা দেশে মুভমেন্ট করেছে এই 3 তালাক প্রথার, আরবিটারি 3 তালাকের বিরুদ্ধে। তার থেকে বড় কথা, শাহবানুর ক্ষেত্রে কোনো সিপিএম নেতা ধর্ষণে জড়িত ছিল না। সিপিএম তার দলীয় পতাকা দিয়ে কোনো ধর্ষককে বরণ করেনি। আমি উন্নাওয়ের কথা বললাম, কেন উন্নাওয়ে ধর্ষককে বিজেপির পতাকা দিয়ে বরণ করা হয়েছে। শাহবানুকে কেন বারবার বলছো? শাহবানুর ক্ষেত্রে আমি ইন্টারাপ্ট করেছি, আর আমি হচ্ছে এর ক্ষেত্রে বিলকিস বানুর ক্ষেত্রে দেশটা আমাদের সব ঠিক আছে, স্বাধীনতা দিবসের দিনে প্রধানমন্ত্রী বলছেন, কিন্তু দ্য ফ্যাক্ট ইজ হলো মহিলাদের সম্মানের কথা হচ্ছে। খোরপোশে এই মুক্তি দিয়ে সরকার, মুক্তি দিয়েছে সরকার, দুজনকেই থামালাম। বিলকিস বানুর কথা হচ্ছে, কিন্তু মহিলাদের সম্মানের কথা হচ্ছে। সব থেকে, আমি দেবাংশুর কাছে যাব, কিন্তু সব থেকে বড় কথা যে খোরপোশের আদেশ দিয়েছিল ভারতবর্ষের সুপ্রিম কোর্ট শাহবানু মামলায়, তারপর অর্ডিন্যান্স জারি করে সেই রায়কে খারিজ করা হয়। দেবাংশু, ইতিহাস বলি, শতরূপদা যে সেটিংয়ের কথাটা নিয়ে বলছিল, গত 2021-এর নির্বাচনের পর থেকে স্পেসিফিক্যালি বাংলার সিপিএম আর বাংলার কংগ্রেসের কাছে এর বাইরে তো কোনো ইস্যু নেই। আমি শুধু একটা কথা এখানে বলে শেষ করব। আজ থেকে ঠিক 1 বছর আগে আপনাদের চ্যানেলেও সেই রাহুল গান্ধীর বক্তব্য দেখিয়েছিলেন। রাহুল গান্ধী কেরালাতে দাঁড়িয়ে স্পষ্ট একটা বক্তব্য রেখেছিলেন, নরেন্দ্র মোদী শুধু কেরালায় দাঁড়িয়ে কংগ্রেসকে অ্যাটাক করেন, সিপিএমকে কই অ্যাটাক করেন না, তো কোনো কি গভীর সম্পর্ক আছে? এইটা রাহুল গান্ধীর বক্তব্য। ফলে কেরালায় দাঁড়িয়ে
দাঁড়িয়ে রাহুল গান্ধীকে যেমন বলতে হবে সিপিএম এর সাথে সেটিং রয়েছে, তেমন বাংলায় দাঁড়িয়ে শতরূপ দাদের এই কথাটা বলতে হবে, না রাজনৈতিক রুটি শাখার অপশন নেই। আজকে সন্ধ্যাবেলা আমরা যেটাকে নিয়ে আলোচনা করছি, দেবশ্রী মনে করিয়ে দিই, শতরূপ ঘোষ কি বলছে তাই নিয়ে না, কুণাল ঘোষ কি বলছে তাই নিয়ে। তুমি ভাই হচ্ছে অপ্রধান মুখপাত্র, তোমার দলের প্রধান মুখপাত্র বলছেন তোমাদের সেটিং আছে, আমার সব দোষ আমার ভাই। তোমার দলের যে আরো বড় নেতা আমাদের দল ছেড়ে দাও, আমরা শূন্য আসো, তোমাদের আমাদের কি হবে? তুমি কুণাল ঘোষকে সামলাও, কুণাল ঘোষকে সামলাও। আরে সেই তাকেই অ্যাটাক করেছে, বলেছে যে এবার শুনেছি, আরে ভাই একটা কথা দুবার বললে কথা ভ্যালু বাড়বে। আরে শুনুন না, আমি আবার বলতে ভুল হচ্ছে, মানে বুঝতে ভুল হচ্ছে, রাহুল গান্ধী তো করেছে পিনারাই বিজয়নকে অ্যাটাক, পিনারাই বিজয়নের বিরোধী দল তো সেটাই সমর্থন করো তোমরা, ইয়েস অর নো? করি না। এবার আমি বলি, রাহুল গান্ধী আমার দলের কেউ নন, আমি সমর্থন করি না। কুণাল ঘোষ তোমার দলের সম্পাদক, তাকেও সমর্থন করো না। বেশ, আমি পরের প্রতিবেদনে আসবো। পরের প্রতিবেদন আজকে রাজভবনে প্রধানমন্ত্রী জনসভা থেকে ফেরার পর প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বৈঠক করলেন। মুখ্যমন্ত্রী বেরিয়ে বললেন, গল্প করতে এসেছিলাম, গল্প করলাম। নরেন্দ্র মোদী দলীয় মঞ্চ থেকে তৃণমূল ও তৃণমূল নেত্রীকে ঝোড়ো আক্রমণ করলেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণের জবাব তুলে রাখলেন রাজনৈতিক সভার জন্য। আর এই সংঘাতের আবহেই আবার সন্ধে রাজভবনে নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রায় 20 মিনিট দুজনের কথা হয়। এখনো তো ইলেকশন ডিক্লেয়ার হয়নি, সুতরাং এটা প্রোটোকল আছে যে রাষ্ট্রপতি বা প্রাইম মিনিস্টার আসলে আমাদের দেখা করতে হয়। আমি যেহেতু আরসিপিসিতে যেতে পারিনি, তাই এখানে টাইম পেয়েছিলাম, তাই এখানে দেখা করে গেলাম, রাজ্যের কথাগুলো বলে গেলাম, আর কিছুক্ষণ গল্প করলাম। এই যা, মানে আমার সাথে রাজনীতির কথা কম হয়, গল্প বেশি। এটা সিটিং না সেটিং? বিজেপির দেশে হাল খুব খারাপ, ফলে সিট নেগোসিয়েশন। ইডি সিবিআই কিছু বলছে না, পিসি ভাইপোকে বাঁচিয়ে দিচ্ছে, আর পিসি ভাইপো বলছে আমাদের বাঁচিয়ে দাও, সিটের নেগোসিয়েশন করছে। সিটিং এর নামে সেটিং। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী, তা না হলে 7 দিন আগে থেকে জানা থাকতো যে শিডিউল্ড মিটিং। আমি শুধু মনে করিয়ে দিই, মধ্যস্থতায় রাজ্যপাল, প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী বসবেন, সিটিং এর নামে সেটিং। মোদিজি রিক্রুটমেন্ট স্ক্যাম, টিচার রিক্রুটমেন্ট থেকে একেবারে রেশন দুর্নীতি নিয়ে বলেছেন আমি একজনকেও ছাড়ব না। এই চোর মমতা রাজভবনে তিনি পা ধরতে যাচ্ছেন, কোনো লাভ হবে না। এর নাম নরেন্দ্র মোদী, না খাউঙ্গা না খানে দুঙ্গা। যে কোনো দিন লোকসভা ভোট ঘোষণা হতে পারে, তার আগে কলকাতায় নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ নিয়ে নতুন করে জল্পনা। আশাবুল হোসেন, সমীরণ পাল, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। আমি সৌম্যর কাছে আসবো। সৌম্য, নরেন্দ্র মোদী আজকে যেটা বলেছেন একটা অংশ কিন্তু ফ্যাক্ট, যে প্রদেশ কংগ্রেস বারবার তোমরা গেছো, তুমি নিজে গেছো, সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেছো, পুলিশ আটকেছে, কিন্তু রাহুল গান্ধী আজ অবধি একটা শব্দ তার এক্স অ্যাকাউন্টেও লেখেননি, কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি। ইন্ডিয়া জোটের কথা কোনো নেতা কার্যত সন্দেশখালি নিয়ে সেই রকম ইস্যু করেননি। মল্লিকার্জুন খার্গের কথা তিনি বলেছেন, আমি দেখছিলাম, তিনি বলছেন কংগ্রেস অধ্যক্ষ যে ওয়াহাঁ পর হামেশা ইয়ে চলতা হয়, সিপিএম কংগ্রেস টিএমসি মানে নিজেদের মধ্যে ঝামেলা থাকে, রাষ্ট্রীয় স্তরে এসব নিয়ে আমি বেশি কথা বলবো না। ইনফ্যাক্ট যখন প্রশ্নটা করা হলো উনি সন্দেশখালির বিষয়টা প্রশ্নটাই ভুলে গেলেন। আমি মানছি যে অধীর চৌধুরী রোজ বক্তব্য রেখেছেন, রোজ যাওয়ার চেষ্টা করেছেন, তোমরা গেছো, কিন্তু হাইকমান্ডের সাপোর্ট পাওনি, এটা ফ্যাক্ট। না দেখুন, আমি প্রথমে বলি অধীর চৌধুরীকে আপনারা যতই রাজ্য স্তরের নেতা বলুন, আমরা মনে করি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য, দি সেকেন্ড ম্যান লোকসভার বিরোধী দলনেতা। কিন্তু তাহলে বলতে হয় জাতীয় স্তরে একাকী নেতা, আমরা রাজ্যের নেতারা বলেন, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন, আমাকে একটু বলতে দিতে হবে। আমি তো দেখছি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বললেন, এ তো কুম্ভমেলায় হারিয়ে যাওয়া ভাই বোন। কেউ হাতরাস বলে তো কেউ সন্দেশখালি বলে, কেউ বলে উন্নাও, কেউ বলে আবার বাংলার মা বোনেদের। তোমরা দুজনে কেউ কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে বলছেন না, মুখ্যমন্ত্রী হিসেবে বলছেন না, কেউ দুজনেই দলের নেতা। তো আমার কথা হচ্ছে যে 2020 যেমন মল্লিকার্জুন খার্গের মণিপুরটা মনে থাকে, সন্দেশখালিটা একদম মনে আছে। আমাদের সেখানে দায়িত্ব দেওয়া আছে, আমাদের রাজ্যের নেতা বলবেন, আমাদের সেই বিষয়ে আমরা মনে করি যে তিনি অনেক বড় নেতা। কিন্তু কথা হচ্ছে 2020 সালে সন্দেশখালি এত বড় ইস্যু নয় যে জাতীয় নেতারা বলতে পারেন। কেন বলবেন না, নিশ্চয়ই বলবেন। কিন্তু যেখানে আমরা প্রতিনিয়ত আন্দোলনে, লড়াইয়ে, মার খাচ্ছি, সংগ্রামে আছি, আপনারা দেখেছেন, আমরা তো লুকিয়ে একদম দেখেছি। এবং আমি আপনাকে একটা কথা বলি, তিনি প্রশ্ন করলে মণিপুর বলছেন, সন্দেশখালি ভুলে যাচ্ছেন। কিন্তু কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা তো ডিমান্ড ছিল, এই যে দিস ইজ কল্ড অস্ট্রিচ সিনড্রোম, মানে মাথা গুজে থাকা। আপনি বলুন না যে পশ্চিমবঙ্গে উনি বলছেন আমরা যে 2020 সালে এই রাজভবনে আরেকটা মিটিং দেখেছি, আমরা 2020 সালে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর আরেকটা মিটিং দেখেছি। আমি রাজনীতির একজন ছাত্র হিসেবে বলতে চাইছি যে তারপরে দেখেছি যে সিবিআই ইডির অফিসারদের বদলি হয়ে যাওয়া।
আমি বলছি তারপরে দেখেছি যে আমানতকারীদের টাকা উদ্ধার না হওয়া, আমি দেখেছি আজকে চিটফান্ডের মালিকরা ঘুরে বেড়ানো, কাকুর স্বর পাওয়া গেল 6 মাস পরে নাটক করে ইডি, দপ্তরটা অধীর চৌধুরী চালায় না, দপ্তরটা মল্লিকার্জুন খাড়গে চালায় না, সেই দপ্তরে 6 মাস নাটক করে ইডি স্বর পেয়ে গেল কাকুর, আর এখন ইডির স্বরই নেই, ইডির স্বর গায়েব হয়ে গেছে। আমি তো জানতে চাইছি প্রধানমন্ত্রীর মুখে এই কথাগুলো আছে কিনা, প্রধানমন্ত্রী বলুক না যে বিজেপি আজকে আপনি হাজার হাজার শো করেছেন লিপস অ্যান্ড বাউন্স নিয়ে দিনের পর দিন, কেন একটা কথা বলছেন না লিপস অ্যান্ড বাউন্স নিয়ে? কেন আপনি এতগুলো শো করেছেন, কেন একটা কথা হচ্ছে না যে বিজেপির ইডির কারাগার কি এত ছোট হয়ে গেল, এখন ভাইপোকে নিয়ে কোনো কথা হয় না? তাহলে কি দেবেন্দ্র ফডনবিসের সাথে কোনো মিটিংয়ে তাহলে কি সমঝোতা শুরু হয়ে গেল? তাহলে কি কুণাল বাবুদের আজকে এইসব কথাবার্তা বলার পেছনে কোথাও কি শুরু হয়ে গেল কথাবার্তা, আলোচনা? তাহলে কোথাও বিভাজন? আমি তো জানতে চাইছি একজন রাজনীতির ছাত্র হিসেবে আপনি বলুন যে উনি বলছেন যে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন প্রোটোকলে মিটিং করতে গেছেন, ভালো কথা, প্রোটোকলে মিটিং আছে। আপনি জানেন কী কী কথাবার্তা হয়েছে বাংলা নিয়ে? এত মিটিং, এত মিছিল, এই 100 দিনের কাজের টাকা চাই, অমুক চাই, তমুক চাই। একটা অফিসার ছিল সঙ্গে, একটা ফাইল ছিল, একটা পেন ছিল, একটা কাগজ ছিল, আপনি ছিলেন, আপনি জানেন উত্তর না। তার কারণ ভয়, আত্মসমর্পণ, তার প্রতিফলন হচ্ছে ভাইপো দেবেন্দ্র ফডনবিস। দেখুন সুমন, সৌম্যদা চমৎকার বললেন অস্ট্রিচ সিনড্রোম, খুব সুন্দর। আমারও মনে হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী লড়কি হু লড় সকতি হু, তিনি উত্তরপ্রদেশে যেতে পারেন। রাজস্থানে 2022-23-এ দেশের সর্বোচ্চ ধর্ষণের ঘটনা ঘটেছিল, তখন তাদের সরকার ছিল, উনি একবারও কিন্তু রাজস্থান নিয়ে কথা বলেন না। ঠিক তেমনই সন্দেশখালী নিয়ে না রাহুল গান্ধী না প্রিয়াঙ্কা বাড্রা, একজনের মুখেও আমরা এই কথা শুনতে পাই না। সন্দেশখালী এই অস্ট্রিচ সিনড্রোম, আমি সৌম্যদার কথাই ধার করে বলছি। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা উনি বিভাজনের কথা বলে, বিভাজন দেখুন এই রাজ্যে এরা কি সুন্দর বিভাজিত হয়ে কথা বলে, আবার দিল্লিতে, পাটনায়, বেঙ্গালুরু, বিভিন্ন জায়গায়, মুম্বাইতে আবার সংযোজিত হয়। কে যে কার সঙ্গে আছে এইটা যদি আমার মনে হয় বক্সিকে ডাকতে হবে। আমি বলছি তুমি ঠিক বলছো, সৌম্যদার মনে হয় এটা একটু ভুলে গেছে, সেটা হচ্ছে কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা যখন নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে যান তাদের হাতেও যে গোছা গোছা ফাইল থাকে তা নয়। আমি মনে করিয়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে কয়েকদিন আগে যখন দিল্লিতে নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে গেছিলেন, মমতা ব্যানার্জি তার অফিসারদের সঙ্গে করে নিয়ে গেছিলেন এবং সেই গোল টেবিল বৈঠক, তার চিত্র আপনারা দেখিয়েছেন। আর একটা কথা বলবো, উনি বলছিলেন এই নিয়ে থেমে গেছে সিবিআই, ওই নিয়ে থেমে গেছে সিবিআই। তার পেছনে আমাদের তো একটা সহজ আর্গুমেন্ট হচ্ছে সিবিআই থামার ব্যাপার না, আসলে মালপত্র কিছু নাই, যে সোজা একটা অন্ধকারে ঢিল ছোড়া হচ্ছে, তাই কিছু পাবে না, খুব স্বাভাবিক। কিন্তু সারদার ফাইনাল চার্জশিট যখন 10 বছরেও না আসে, তখন সত্যিই গুলিয়ে যায় কে কার সঙ্গে আছে। না কে কার সঙ্গে না সুমনদা, আসলে ব্যাপারটা তো কিছু নেই। আর যাদের বিরুদ্ধে করবেন তারা তো আপনার দলে গিয়ে বসে আছে, করলে তো সবার এগেইনস্টে করতে হবে, এটা তো খুব স্বাভাবিক। হেমন্ত বিশ্ব শর্মা বলে যাচ্ছেন, আমি প্রথমে একটা জিনিস স্বীকার করছি, আমি একটা ভুল তথ্য দিয়েছিলাম, আমি পরে এটা চেক করলাম, অধীর চৌধুরী সত্যি থাকেন না ইন্ডিয়া জোটের প্রেসিডেন্ট, আমি তার জন্য ক্ষমা প্রার্থী, আমি এটা ভুল বলেছিলাম। দ্বিতীয় কথা আমি বলছি যে কেয়াদির আমি মনে করাই যে একটা আমরা কিন্তু কোনো এফআইআর করবো না, সিআইডি রাতে ডাকবে না, পরের দিন 11টার মধ্যে এবিপি আনন্দ অফিসে তোমায় ডেকে পাঠানো হবে না, আমি আশ্বাস দিচ্ছি। সমস্ত দায়িত্ব তৃণমূলের সময়টা এত খারাপ যাচ্ছে, সিপিএম ক্ষমা চাইলেও তৃণমূল কেস খেয়ে যাচ্ছে। যাক, আমি একটা কথা বলছি সুমন দা, সেটা হচ্ছে কেয়াদি, তুমি যেহেতু এর আগে একবার বলেছিলে যে আমিও একটি সন্তানের মা এবং আমি একজন মহিলা, আমি তোমাকে সেই স্পিরিটের জায়গা থেকেই তোমাকে ভেবে দেখার জন্য অনুরোধ করবো। ঠিক কথা, সন্দেশখালী নিয়ে হয়তো অধীর চৌধুরী কথা বলছেন কিন্তু রাহুল গান্ধী বলছেন না। তুমি এটা ভেবে দেখো যে হাতরাস নিয়ে কি উন্নাও নিয়ে মোদি থেকে শুরু করে পাড়ায় যে বিজেপির পোস্টার লাগায়, একটা লোকও কথা বলছে না। আজকে তুমি সিপিএম বলো, কংগ্রেসের বলো, তাও আমি তোমার অভিযোগটাকে কিছুটা মেনে নিয়েও আমার এটা বলার সুযোগ রয়েছে, দলীয়ভাবে আমরা এর বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছি এবং সেটা গোটা বাংলা দেখছেন, গোটা দেশ দেখছেন। আমাদের নেতা জেল খেটেছেন। আজকে এই শোতে ঢোকার আগে খবর পেলাম আইএসএফ এর নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, সারা রাত তার বাইরে পুলিশ দাঁড়িয়েছিল, আমরা 12টা থেকে টানা দেখিয়েছি। সুতরাং লড়াইটা কিন্তু আমরা করছি, কিন্তু হাতরাসের মেয়েটি, উন্নাবের মেয়েটি কি একজন বিজেপি নেতাকে পাশে পেতে পারতো না? পেল না। তার কারণটা হচ্ছে বিজেপি কিন্তু দলীয়ভাবে এই ধর্ষণটাকে ওন আপ করলো। তুমি তখন শাবানুর কথা বললে, তুমি তখন শাবানুর কথা বললে, কিয়াদি তুমিও এটা খুব ভালো করে জানবে, তুমি যেহেতু এর আগে সাংবাদিক ছিলে। শাবানুর এই ঘটনাতে আমরা কংগ্রেসের সঙ্গে একমত নই। সাইফুদ্দিন চৌধুরী সিপিএম এর এমপি পার্লামেন্টের ভেতর দাঁড়িয়ে শাবানুর হয়ে আওয়াজ তুলেছিলেন এবং কংগ্রেস যে অ্যামেন্ডমেন্ট এনেছিল আমরা তার বিরোধিতা করেছিলাম। কিন্তু তুমি বলো তো, এটা কি সত্যি নয় যে গুজরাট সরকার সিদ্ধান্ত নিয়ে বিলকিস বানু ধর্ষকদেরকে মুক্তি দিয়ে দিল? আজাদির অমৃত মহোৎসব 10 সেকেন্ডের অনেকটা বেড়ে গেল।
গেল। আমি 10 সেকেন্ডের জায়গায় আমি 10 সেকেন্ডে নেব। ও যে কথাটা বললো যে এই মহিলাদের সম্মান নিয়ে কে বলেনি, ইতিমধ্যেই তো যেটা একটা প্রমাণ করার জিগির হয়েছিল, একটা ফেক ছবি দিয়ে এর সঙ্গে বিজেপি নেতাকে দেখা গেছে, ওটা মিথ্যে প্রমাণিত হয়েছে। আরে উত্তরটা তো আমাকে দিতে হবে ভাই, তাকে দল থেকে বহিষ্কার করে, ওই আরাবুলের মতন দেখানো বহিষ্কার নয় শতরূপ, বহিষ্কার করে সে এখন জেল খাটছে প্রথম। আর হাতরাসেও তাই, উন্নতও তাই হয়েছে। সব যারা দোষী, আমি বলছি তো ধর্ষক ধর্ষকদের বিষয় জিরো টলারেন্স, এটা আমাদের প্রধানমন্ত্রী বলেছেন। বিশ্বনাথ চক্রবর্তী, বিশ্বনাথ এই আলোচনাটাকে আপনি যদি শুধু এই এখনো পর্যন্ত 37 মিনিট স্ক্যান করে দেখেন, তাহলে দেখবেন যে বারবার মহিলাদের প্রসঙ্গ আসছে। কেন আসছে? সেটা হচ্ছে মহিলা ভোট। কেউ বলতেই পারে যে দেবাংশুদের ক্রমাগত প্রচারে দেখবেন মহিলাদের ক্ষমতায়ন, লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000। আন্তর্জাতিক মহিলা দিবসের আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় 7 তারিখ মিছিল বের করছেন কলকাতায়। দেশের প্রধানমন্ত্রী সন্দেশখালিতে মহিলাদের অপমান হয়েছে, রাজা রামমোহন রায়ের আত্মা কষ্ট পেতেন। মহিলা মুখ্যমন্ত্রী নিশ্চুপ, দুষ্কৃতীদের ক্রমাগত প্রশ্রয়, শরম আনে চাইয়ে। মহিলা ভোট কি দুপক্ষেরই টার্গেট? ইনফ্যাক্ট যে সংসদীয় রাজনীতিতে রাজনৈতিক দলগুলো লোকসভা ভোটের দিকে পাখির চোখের মতো তাকিয়ে আছে, সবার টার্গেট। দেখুন, নরেন্দ্র মোদী তো পার্টিকুলারলি তৃতীয়বার ক্ষমতায় আসতে চাইছেন। যে টার্গেট উনি সেট করেছেন 4টে বর্গ, তার মধ্যে অন্যতম হলো মহিলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের গত কয়েকটা নির্বাচনে যদি দেখি, তাহলে দেখব 5% অতিরিক্ত সুইং হচ্ছে, মহিলাদের ভোট অতিরিক্ত উনি পাচ্ছেন। ফলে এই দুটোই কিন্তু সত্য কথা। কিন্তু দেখুন, দিনের শেষে ন্যারেটিভ কিভাবে তৈরি করতে পারছি। ধরুন হাতরাসের সন্দেশখালির ঘটনার কনটেক্সটে যদি দেখি, তাহলে সাধারণভাবে কিন্তু আমি বলবো কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত কিন্তু মহিলাদের সম্ভ্রমণের প্রশ্নটা এসছে। লক্ষ্মীর ভাণ্ডারের কোথাও একটা যেন মানে শেষ পর্যন্ত ওইভাবে ইম্প্যাক্ট নাও পড়তে পারে। এমন হতেই পারে যে মানে সন্দেশখালির ইস্যুটা একটা বড় ইস্যু হয়ে উঠতে পারে, এবং নির্বাচনে অন্যতম ইস্যু হবে। সেটা প্রধানমন্ত্রীর আজকের বক্তৃতায় একটা সিংহভাগ কিন্তু মানে ফলে শেষ পর্যন্ত সন্দেশখালী লক্ষ্মীর ভাণ্ডার। কিন্তু দেবাংশুর একটা মাস্টার স্ট্রোক দিয়েছে। আমি এখন মানে 23টা জেলাতেই কাজ করছি। দেবাংশুরা যেটা বলছে একদম গ্রাউন্ড লেভেলে, সেটা হলো যে তোমাদের তো 1000 টাকা করে হচ্ছে, 500 টাকার জায়গায় 1000 টাকা হচ্ছে, তোমাদের ভোট দেখে কিন্তু মে মাসে বাড়বে। এই যে এটা মাস্টার স্ট্রোক। আমি এই ছোটো ছোটো ন্যারেটিভগুলো খুব গুরুত্বপূর্ণ। মানে দৈনন্দিন রাজনীতিতে একেবারে গ্রাউন্ড লেভেলে কী ন্যারেটিভটা আপনি তৈরি করে মানুষের সামনে তৈরি করতে। আমাকে একাধিক মহিলা বলছেন যে আসলে আমরা কাকে ভোট দিচ্ছি তার উপর ভিত্তি করে আমি 1000 টাকা, আমি তো 1000 টাকা হয়েছে বলে না, হবে কি না সেটা তো আমাদের ভোটের উপর নির্ভর করবে। আমরা ভোট যদি দেই তবে 1000 টাকা হবে। ফলে এই ন্যারেটিভগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু আমি একটা উল্টো উদাহরণ দিই। বারবার এই গত 5 রাজ্যের নির্বাচনে কংগ্রেস তো একটার পরে রাজস্থানে পরের পর প্রতিশ্রুতি, এমনকি 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমা ছিল, 25 লক্ষ টাকা সেটা বলে দিল 50 লক্ষ করে দেবো, তাতেও জিততে পারলো না। তিনটে এখানে ডিফারেন্স আমি আনবো। একটা হলো মানে অর্গানাইজেশন পশ্চিমবাংলায় যে লেভেলে কাজ করে, মানে অর্গানাইজেশন শেষ পর্যন্ত মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মানে মানুষগুলোকে মার্কিং করে বুথ পর্যন্ত নিয়ে যাওয়া হয় এখানে। ফলে রাজস্থানে কংগ্রেস ক্ষমতায় না, আমি আবারও বলছি রাজস্থান থেকে সারা ভারতবর্ষে পার্টি পলিটিক্সের এইরকম অর্গানাইজেশনাল ভোট কোথাও হয় না, ভারতবর্ষ, কেরালা এবং ত্রিপুরা ছাড়া। এবং এটা একটা দিক। কিন্তু আমি দুটো প্রশ্ন না উত্তর দিয়ে দেবে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় মানে এত ব্যাকরণ মিলে তিনি ডিপ্লোম্যাটিকভাবে যান, তিনি মানে প্রোটোকল মানেন, এটা তো কোনোদিন আমি দেখে অভ্যস্ত ছিলাম না। আমার মনে হয় সাংবাদিক কুল কেউ অভ্যস্ত নয়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এতটা মানে প্রোটোকল মানতে গেলেন কেন? দেখুন, আমার দুটো সম্ভাবনা একজন রাজনীতি চর্চাকারী হিসাবে মনে হয়েছে। একটা হতে পারে যে উনি ট্যাক্টু ডিপ্লোমেসি করছেন, অর্থাৎ জানেন নিজের বক্তব্য যে কংগ্রেস 40টা সিট পাবে না, মানে ইন্ডিয়া জোটের সম্ভাবনা নেই। ফলে নরেন্দ্র মোদীর সাথে তিনি একটা সম্পর্ক রক্ষা করে যদি চলতে পারেন, তাহলে আগামী দিনে তার সরকার দল পরিচালনায় সুবিধা হবে। এটা ট্যাক্টু ডিপ্লোমেসি। দ্বিতীয় যেটা ইম্পর্টেন্ট, দ্বিতীয়টা বেশি ইম্পর্টেন্ট, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন ভোট রাজনীতি বোঝেন ভারতবর্ষে কেউ নেই বলে আমি মনে করি, এবং এটা বারবার আপনার স্টুডিওতে আমি ক্লেম করি। সেটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় যে হাসি মুখে বললেন, হাসি মুখে বেরিয়ে আসে বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। সাধারণত মোদীকে কোমরে দড়িয়ে দিব ওইটাই উনার মানে বক্তব্য থাকে। তাহলে এত হাসি কেন? তার কারণটা খুব সিম্পল।
এন্টার এই বৈঠকটাতে সবচেয়ে যদি কারো লস হয় বিজেপির লস হবে। কারণ বিজেপির ভোটারদের মধ্যে একটা সংশয় তৈরি হলো যে মানুষটা মানে যে প্রধানমন্ত্রী এক ঘন্টা আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলনা করলেন, সরকারকে এইভাবে আক্রমণ করেছেন, তাকে তুলনা করলেন, তার সরকারকে তার দলকে তুলনা করলেন, সেই মানুষটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে 1 ঘন্টার মধ্যে বৈঠক করছেন, এটা সাধারণ মানুষকে, সাধারণ বিজেপি কর্মীদের কিন্তু বোঝানো সহজ হবে না। এই বৈঠকে যদি কেউ লাভ পায়, এই বৈঠকে এই বৈঠকে যদি কেউ লাভ পায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন, কনফিউশন তৈরি করবেন বিজেপি কর্মীদের মধ্যে এবং বিজেপি কর্মীরা হতাশ হবে। আমি একেবারে সহমত নই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন নরেন্দ্র মোদী 14 সালে ক্ষমতায় আসার পর অনেকগুলো বৈঠক মিস করেছিলেন, তখন এই আলোচনাই হতো মমতা বন্দ্যোপাধ্যায় কেন প্রোটোকলের পক্ষে থাকছেন না, কেন মানছেন না। আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সেই পক্ষে যাচ্ছেন তখন বিশ্বনাথ দায়ের বিজেপি কর্মীদের আমাদের প্রধানমন্ত্রীর উপর বিশ্বাস এতটা ঠুনকো নয় যে একজন মুখ্যমন্ত্রী বলেনি আমি ভারতীয় জনতা পার্টির প্রতিটি কর্মীর প্রতিনিধি হয়ে আমি আপনাকে বলছি, বিশ্বাসের সঙ্গে বলছি আমাদের প্রধানমন্ত্রী আমাদের নেতার বিশ্বাসের ঠুনকো নয় যে একজন দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী গেলে আমাদের তার প্রতি ভরসা কমবে। আর আপনি যতই বলুন সেখানে মোদি মমতা একসাথে বৈঠক করছে, দলের প্রতিনিধিকে আপনি না আমি, দলীয় প্রতিনিধিকে আমাদের দলের মধ্যে প্রতিনিধি তো আমি, আরে বিজেপির প্রতিনিধি তো আমি। আর অদ্ভুত কথা হচ্ছে আমাদের ভরসা ঠিক, তুমি বলো কে? তুই সাধারণ মানুষ যেমন আমি প্রতিনিধি, আচ্ছা ঠিক আছে, একদম একদম একদম। কিন্তু দেবাংশুর একটা কথা আমায় বলতেই হবে, সেটা হচ্ছে নীতি আয়োগের একেবারে যেখানে লক্ষ ক্যামেরা এবং নীতি আয়োগের অতজন মেম্বার, সেখানে না যাওয়া এবং একান্ত বৈঠকের মধ্যে একটা তফাৎ তো থাকেই। আমি আসবো, কিন্তু তার আগে দ্রুত আমার পরের প্রতিবেদন, যেখানে প্রধানমন্ত্রী সরাসরি পশ্চিমবঙ্গবাসীকে সেই নরেন্দ্র মোদী কি গ্যারেন্টি, মোদী কি গ্যারেন্টি, গরিবের টাকা যারা লুট করেছে সেই লুট হওয়া টাকা তিনি ফেরত দেবেন। একই সঙ্গে একটা লম্বা তালিকা দিলেন, সেই তালিকার মধ্যে চিটফান্ড থেকে, জমি দখল থেকে, নিয়োগ দুর্নীতি থেকে, গরু পাচার, এই সমস্ত আছে। এইটা নিয়ে রবীন্দ্রনাথ বাবুর কাছে আমার স্পেসিফিক প্রশ্ন থাকবে, কিন্তু তার আগে প্রতিবেদন। मैंने पश्चिम बंगाल की बहनों, पश्चिम बंगाल के गरीब, पश्चिम बंगाल के युवाओं को गारंटी दी है और मोदी की गारंटी की है, जिसने गरीब को लूटा है उसको लौटाना ही पड़ेगा। লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, তার আগেই বাংলায় এসে ভোটের দামামা বাজিয়ে দিলেন নরেন্দ্র মোদী। তৃণমূলের বিরুদ্ধে ঝোড়ো আক্রমণ শানাতে অস্ত্র করলেন শিক্ষা, পুরসভা, রেশন সহ বিভিন্ন ক্ষেত্রে সামনে আসা বিপুল দুর্নীতির অভিযোগকে। टीएमसी ने यहां प्राइमरी टीचर्स की भर्ती में घोटाला किया कि नहीं किया, घोटाला किया कि नहीं किया। टीएमसी ने यहां म्यूनिसिपैलिटी भर्तियों में घोटाला किया कि नहीं किया, घोटाला किया कि नहीं किया। टीएमसी ने यहां सरकारी सामान की खरीद में घोटाला किया कि नहीं किया, घोटाला किया कि नहीं किया। टीएमसी ने यहां गरीब को राशन देने में घोटाला किया कि नहीं किया, किया कि नहीं किया। गरीब और मध्यम वर्ग की जमीन पर कब्जा करना हो, चीट फंड योजनाओं में घोटाला करना हो, बॉर्डर पर जानवरों की स्मगलिंग करनी हो, टीएमसी ने घोटाले और भ्रष्टाचार के लिए कोई क्षेत्र छोड़ा नहीं है। নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা এবং গয়নার পাহাড় চমকে দিয়েছিল গোটা রাজ্যকে। লোকসভা ভোটের আগে কৌশলে ফের এক মাসের কথা মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। टीएमसी के मंत्रियों के घर से नोटों के ढेर निकल रहे हैं, नोटों के ढेर। आपने इतने नोटों के ढेर देखे नहीं देखे, देखे कि नहीं देखे? क्या कभी पहले नोटों का इतने बड़े ढेर देखे थे? कभी सिनेमा में भी देखे थे क्या? প্রায় 5 দশক পর সেই 1 মার্চেই
দুর্নীতিতে অভিযুক্ত বঙ্গ রাজনীতির শাসক দলের অভিযুক্তদের নিয়ে তপ্ত হল রাজনীতির আঙিনা। শিবাশিস মৌলিক, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। রবীন্দ্রনাথবাবু, তালিকা নরেন্দ্র মোদী নিঃসন্দেহে আপডেট করেছেন, একদম প্রাথমিক নিয়োগ দুর্নীতি থেকে পুরো দুর্নীতি, রেশন দুর্নীতি, জমি দখল, চিটফান্ড, গরু পাচার, সব পারফেক্ট। দুটো শব্দ বলেছেন, একটা গ্যারেন্টি আর একটা হচ্ছে ওয়াদা। আমি বলছি 2013 সালে এই চ্যানেলের হয়ে নরেন্দ্র মোদী, তখন গুজরাটের মুখ্যমন্ত্রী, তার সাক্ষাৎকার নিতে গেছিলাম। স্পেসিফিক প্রশ্ন ছিল চিটফান্ড নিয়ে। অন ক্যামেরা বলেছিলেন যে এই সব কটা দুর্নীতি দ্রুত তদন্ত হবে। আমি বলছি তারপরে 10 বছরেরও বেশি সময় কেটে গেছে। আমি বলছি তালিকা দীর্ঘ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত চিটফান্ড দুর্নীতি তার তো ফাইনাল চার্জশিটই আসেনি। আমি বলছি দুর্নীতির তালিকা আপডেটেড হচ্ছে, কিন্তু সলভ হচ্ছে কি? হ্যাঁ, আমি ওটাতে যাওয়ার আগে একটা কথা আগে বলে নিই, মানে এটা বলা উচিত বলে মনে করছি। আজকে নরেন্দ্র মোদীর সভায়, প্রধানমন্ত্রীর সভায় যে ভিড় এবং তাতে যে মহিলাদের উজ্জ্বল উপস্থিতি, সেটা কিন্তু খুব উল্লেখযোগ্য এবং সেটা খুব বিজেপি কর্মীদের পক্ষে এবং সাধারণ মানুষের পক্ষে তার ওয়াদা, তার গ্যারান্টির প্রতি একটা বিশ্বাস নিয়ে আসবার কথা বলে। উনি যে কথাগুলো বলেছেন আপনি ভালো করে ভেবে দেখুন, সেগুলো কিন্তু সাধারণ মানুষের কথাই বলেছেন। আমরা সেই কথাগুলো নিয়ে এখানে বলছি। যেমন ধরুন উনি বললেন যে সন্দেশখালি নিয়ে বারবার উনি বলেছেন সন্দেশ ভোট কিন্তু বিশ্বনাথ অনেক ভালো বুঝবে, কিন্তু ভোট আমরা যেটুকু বুঝেছি যে দুর্নীতির থেকে অনেক বেশি হয় ল অ্যান্ড অর্ডার ইস্যুতে। আজকে সন্দেশখালির ইস্যুটা ল অ্যান্ড অর্ডার। উনি বারবার করে বলেছেন, বারবার করে এক কথা বলেছেন, মা বোনদের ইজ্জত লুট হচ্ছে এবং সেই ইজ্জত লুটে কারা করছে? তৃণমূলের দুষ্কৃতরা। এবং 2 মাস ধরে তৃণমূলের সরকার তাদেরকে আশ্রয় দিয়ে রেখে দিয়েছে, তাদেরকে প্রশ্রয় দিয়ে রেখে দিয়েছে। দ্বিতীয় যেটা উনি বলেছেন, নানা চুরির কথা বলেছেন, চাকরি চুরি, গরু চুরি, কয়লা চুরি, বালি চুরি, নানা কথা। এখন এদের তো আমরা প্রতিদিন দেখছি রাস্তায় তারা বসে আছে, বছরের পর বসে আছে। পশ্চিমবঙ্গে কোনো চাকরি হয় না, দিনের পর দিন কোনো চাকরি হয় না, শুধু কিছু কন্ট্রাকচুয়াল কর্মী নিয়োগ হয়, এছাড়া কিছু কোনো পার্মানেন্ট কোনো চাকরি দিনের পর দিন হচ্ছে না। তৃতীয়, তিনি বলেছেন যে 2024-এ প্রত্যেক ভোটের মানে চোটের জবাব ভোটে দিতে হবে। আরে আমরাও তো সেই সমস্ত সুবিবুদ্ধি সম্পন্ন মানুষ একই কথা বলছি যে আইন নিজের হাতে তুলে নেবেন না, চোটের জবাব ভোটে দিন, কিন্তু নিজের হাতে বাড়িঘর ভাঙবেন না, এই কথা আমরা সবাই বলছি। কিন্তু এই যে প্রশ্নটা আপনি খুব জোরদার করে করলেন, এত বছর ধরে এই যে ইডি সিবিআই 5 তারিখে ইডির কর্মীরা মার খেলো, তারপরও সেন্ট্রাল গভর্নমেন্টের তরফে কোনো স্টেটমেন্ট এলো না। 19 দিন বাদে সেখানে আবার একটা লোক দেখানো একটা ইয়ে হলো। এখন এই যদি হয়, এটা যদি এই যে সেটিংয়ের তত্ত্ব, এটা কিন্তু জোরদার হচ্ছে। যদি কোনো ফল যদি ইলেকশনের আগে যদি না আসে, এই দুর্নীতিগুলো উনি দেখাচ্ছেন, অথচ দুর্নীতির কোনো ফল, কোনো রেজাল্ট আসছে না, বছরের পর বছর তদন্ত হয়ে যাচ্ছে, তার ফল যেটা আসবে সেটা কিন্তু ড্যামেজিং ফর রাজ্য বিজেপি হবে। এবং সেটা কিন্তু মানে সেটিং এর তত্ত্ব, যে সেটিং এর তত্ত্ব সিপিএম কংগ্রেস বলে আছে, সেটাকে আরো জোরালো করবে। আমি দেবনারায়ণ সরকারের কাছে আসবো। দেবনারায়ণ, আরেকটা অংশ এতে ছিল, সেটা হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা, যেটা বারবার তৃণমূলের তরফ থেকে 21শে ডিসেম্বরের পর থেকে 2টো প্রকল্প বন্ধ হয়ে গেছে, টাকা বন্ধ করে দিয়েছে, সেই ইস্যু দিল্লিতে, এমনকি এই ব্রিগেডেও বড় করে নিঃসন্দেহে সেটা থাকবে। আজকে কিন্তু প্রধানমন্ত্রী শুধুমাত্র বলছেন পশ্চিমবঙ্গে শুধু আজকে উদ্বোধন আর শিলান্যাস মিলিয়ে 7,500 কোটি টাকার প্রকল্প শুরু হয়েছে। উন্নয়নের বহু ক্ষেত্রে রাজ্য অসহযোগিতা করেছে পদে পদে, এই তালিকাও একটা দীর্ঘ দিয়েছেন। আয়ুষ্মান ভারত থেকে একাধিক রেল প্রকল্প, গ্যাস, জল প্রকল্প, দুর্নীতির জন্য টাকা রিলিজ করা যাচ্ছে না। আপনার মনে থাকবে সম্ভবত 48 ঘন্টা আগে নির্মলা সীতারামন এসেছিলেন, তিনিও এই একই কাজ বলছেন। আবাস আর 100 দিনের কাজ, দুটো ক্ষেত্রেই ইউটিলাইজেশন সার্টিফিকেট আসেনি। অর্থাৎ কোথাও একটা নির্বাচন এসে গেছে বলেই বোধহয় সঙ্গে সঙ্গে তৃণমূলের ন্যারেটিভটাকে ভাঙার চেষ্টাও আছে, সচেতনভাবে আছে, মানবেন? কিসের এত অহংকার, দম্ভ নাহি সাজে, বরং থাকো মৌন হয়ে, সংকোচে লাজে। একেবারে রবীন্দ্রনাথের মানসিক কাব্যগ্রন্থ থেকে দুরন্ত, এটা হচ্ছে দুরন্ত আশা কবিতা, মানসিক কাব্য। এটা দুরন্ত আশাই, তার কারণ লোকসভা ভোটের মুখে কে মৌন থাকবে? না, আমার থাকবে কি, কিন্তু মুক্ত কথা, ইউর বেইট অফ ফলসুড টেক্স দি ক্রেপ অফ ট্রুথ। আপনার মিথ্যার প্রলোভন সত্যটাকে যেন গিলে ফেলেছে, প্রত্যেকটা আপনার মিথ্যা। দুর্নীতি, মহিলাদের উপর অত্যাচার, আপনি ফার্স্ট,
এটা পরিষ্কার। আসলে সবাই, আমি তো বললে সময় নষ্ট হবে। কোথায় মণিপুর থেকে আরম্ভ হচ্ছে উত্তরপ্রদেশ, তার মধ্যপ্রদেশ পর্যন্ত প্রতিদিন। গতকালও আপনি দেখেছেন যে দুজনকে মহিলাকে, একেবারে দলিত মহিলাকে কানপুরি, তাদেরকে মেরে মানে বিবস্ত্র করে ধর্ষণ করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। প্রতিদিন গত 10 দিনে 4টে অবস্থা উত্তরপ্রদেশে হয়েছে। আর দুর্নীতি কে নেই? হেমন্ত, নারায়ণ, অজিত, ইয়েদুরাপ্পা, হাজার হাজার দুর্নীতি, কিচ্ছু হয় না। ওই যে বলে না, আপনি যেমন পার্থবাবুটা দেখতে পারেন না, যিনি আমাদের সমস্যা কি জানেন তো, যিনি মণিপুর দেখতে পারেন তিনি সন্দেশখালী দেখতে পারেন না, সন্দেশখালী যিনি দেখতে পারেন মণিপুর দেখতে পারেন না। উনি বলছেন এখানে হচ্ছে, স্বীকার করতে হবে। ওই টক থাকে না তো, হলে পরে বৃষ্টি, তখন দেখেছি চেটে একেবারে মিষ্টি। না এটাই তো না, সুকুমার রায় তো এই জন্য টক থাকে না তো, হলে পরে বৃষ্টি, ওখানে গেলি সব চলে যাবে। না আমি অস্বীকার করিনি দুর্নীতি নিশ্চয়ই, কিন্তু যিনি বলছেন তিনি তা থেকে মুক্ত। তার হাইয়েস্ট পয়েন্ট হল উনি দুর্নীতির সব থেকে হাইয়েস্ট হলো বিজেপি এবং ধর্ষণের সব থেকে হাইয়েস্ট বিজেপি। এই কথাটাকে স্বীকার করুক। আমি অস্বীকার করছি না, আমি কখনো অস্বীকার করছি না, এখানে হয়নি। কিন্তু যিনি বলছেন তিনি দুর্যোধন, ইউর বেইট অফ ফলসুড টেক্স দিস ক্রেপ অফ ট্রুথ। সত্যকে, আপনার মিথ্যার প্রলোভন সত্যটাকে গিলে ফেলেছে। সত্য শেক্সপিয়ারে হামলেটে বলেছে, আপনার আপনার নির্দোষ প্রশ্নটা কি মমতা ব্যানার্জি বলছেন? তো আমি জিজ্ঞেস করছি, আমার পরের প্রতিবেদন এইখানে উন্নয়ন নিয়ে, প্রধানমন্ত্রীর মঞ্চে থেকে একেবারে সরাসরি উন্নয়নের তালিকা, পাশাপাশি রাজ্যের অসহযোগিতার কথা, একবার নয় বারবার। यहाँ के मुख्यमंत्री भ्रष्टाचारियों को बचाने के लिए धरने पर बैठ जाती है। टीएमसी चाहती है कि केंद्र की योजनाओं भी उनको खुली लूट करने का मौका मिले। এটা শুধুমাত্র বাংলার প্রতি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা বশত বাংলাকে বঞ্চনা করা ছাড়া কিছু নয়। এখানে 100 দিনের কাজের হিসেব নেই, ঘরের কাজের হিসেব নেই। মোদি গভর্নমেন্ট যদি সততার সঙ্গে তার ইন্সপেকশন করতেন তাহলে সমস্ত দুর্নীতি ধরা পড়তো। কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ থেকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর অফিসে ধর্ণা, দিল্লিতে রাজঘাট থেকে রাজভবনের সামনে কর্মসূচি, নানা পদক্ষেপ নিয়েছে রাজ্যের শাসক দল। এবার এই ইস্যুতেই পাল্টা তৃণমূল সরকারকে আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। टीएमसी सरकार गरीबों के घर तक नहीं बनने दे रही है। पश्चिम बंगाल के गरीब परिवारों के लिए भी केंद्र की भाजपा सरकार ने 45 लाख घर हमने स्वीकृत किए हैं। 42,000 करोड़ रुपए रिलीज किए गए हैं। लेकिन बंगाल में राज्य सरकार गरीबों के घर बनाने के लिए तेजी से काम नहीं कर रही, अड़ंगे डाल रही है, रुकावटें पैदा कर रही है। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2019 সালে বলেছিলেন 2022-এর মধ্যে জল কল নল সবার মাথার উপর পাকা ছাদ হবে। এখন 2024-এর মার্চ মাসে দাঁড়িয়েও ভারতবর্ষের একটা সিংহভাগ মানুষ তারা গৃহহীন অবস্থায় রয়েছে। বাংলায় প্রচারে এসে মোদী হাতিয়ার করলেন কেন্দ্রীয় প্রকল্পকে। অভিযোগ করলেন তৃণমূলের জন্য এই প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছচ্ছে না। आयुष्मान कार्ड से देश भर में करोड़ों गरीब परिवारों का मुफ्त में इलाज हुआ है। इससे इन परिवारों को लगभग 1 लाख करोड़ रुपए की बचत हुई है। टीएमसी यहां के 1.25 करोड़ परिवारों को इसका लाभ नहीं देने देती। टीएमसी सरकार पीएम किसान सम्मान निधि का लाभ दिलाने में भी लंबे अरसे तक अड़ंगे लगा रही है। टीएमसी सरकार की पूरी कोशिश है कि इस योजना का पैसा भी हड़प लें।
11,36,000 মানুষের সমস্ত কাগজপত্র বৈধভাবে জমা দেওয়ার পরেও, আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে দেখা করে কাগজপত্র দিয়ে আসার পরেও শুধু রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে এখনও বাংলার মানুষকে 100 দিনের কাজের টাকার সাথে সাথে ন্যাশনাল হেলথ মিশনের খাওয়ার টাকার সাথে সাথে সমগ্র শিক্ষা অভিযানের টাকার সাথে সাথে আবাস যোজনার টাকা দেওয়া হয়নি। সব মিলিয়ে প্রকল্প নিয়ে তরজার শেষ নেই। শিবাশিস মৌলিক, অর্ণব মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।